সোশ্যাল মিডিয়ার ঘটনার পাশাপাশি বিকৃত তথ্য ছড়ানোর অভিযোগ রাজনৈতিক নেতাদের ভার্চুয়াল লড়াইয়ে সত্য যাচাইয়ের পরামর্শ বিশ্লেষকের। অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য বিভ্রান্তিমূলক। এখন এত বেশি অনেক সময় ভুল তথ্য ছড়াছড়ি হয় এবং গুজব ছড়ানোর জায়গা তৈরি হয়। অনেক পজিটিভ দিক আছে, কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে। সরকারের একটি অংশ নির্বাচন পিছিয়ে দিতে চায় কিনা প্রশ্ন তারেক রহমানের। নৃশংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সাহসী ভূমিকা রাখার পরামর্শ। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না জনমনে জিজ্ঞাসা রয়েছে। চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জামায়াতের আমির। স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে জাতিসংঘের মানবাধিকার অফিস হলো দেশে, মন্তব্য বিশ্লেষকদের। গুম খুনের মতো জঘন্য অপরাধ কমার আশা। ২৪-এর আন্দোলন দমাতে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনার নাটক সাজিয়েছিল ফ্যাসিস্ট সরকার। আবারও চট্টগ্রামের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। আবারও ফিরছেন বড় বিনিয়োগকারীরা। বেড়েছে সূচক ও লেনদেন। গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের নির্বিচার গুলিবর্ষণ, একদিনে শতাধিক প্রাণহানি। আইডিএফ এর আগ্রাসনে উপত্যকায় ৯২% স্থাপনা ধ্বংসের দাবি জাতিসংঘের। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 আজ। মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্ট অধিনায়ক লিটন দাস। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজনীতির অন্যরকম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ঘটনার পাশাপাশি বিকৃত অপতথ্য ছড়ানো বা বিতর্ক বিভেদ সৃষ্টির অভিযোগও কম নয়। কিভাবে বিষয়গুলো দেখেন রাজনৈতিক নেতারা? বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ মনে করেন, বিভিন্ন সময়ে ট্রায়ালের শিকার হয়েছে তাদের দলটি, যদিও কারো বিরুদ্ধে অভিযোগ নেই জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলছেন, ভার্চুয়াল লড়াই থাকলেও প্রতিষ্ঠিত হবে সত্যই। বিশ্লেষকের মতে যাচাই করতে হবে ভালো আর মন্দ। ভিডিও নির্মাতাদের গুগল পেমেন্ট দেয়া শুরু করে ২০০৭ সালে। বাংলাদেশে এর প্রসার ঘটে ২০১২ সালের পর। কন্টেন্টে নতুন মাত্রা যোগ করে রাজনৈতিক সমালোচনা। দেশে কয়েকটি গণমাধ্যম বন্ধ ও অন্যরা সংকুচিত হলে সরকারের সমালোচনার ক্ষেত্র হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। ২৪-এর কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অনেকের চোখ ছিল ভার্চুয়াল জগতে। দর্শকের অতি পছন্দের জায়গা হয়ে ওঠে রাজনৈতিক কন্টেন্ট, যা সহজে বোঝা যায় ভিউ বা শেয়ারে। রাজনৈতিক দলগুলো তার স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা অনেকেই এখন আর সম অবস্থানে নেই। পরিবর্তন এসেছে সময়ের ব্যবধানে, অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রোপাগান্ডার। অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য বিভ্রান্তিমূলক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েট করা বিভিন্ন ধরনের বক্তব্য আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করছে, এটা সত্য। মিডিয়া ট্রায়াল করার একটা অপচেষ্টা চালু আছে বিএনপির বিরুদ্ধে, সেটা সফল হবে না। আইনশৃঙ্খলার অবনতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চায় জামাত, বরং দল মত নির্বিশেষে বিশৃঙ্খলার বিপক্ষে দাঁড়ানোর কথা বলেন দলের নায়েবে আমির। আমরা নিজেরা কারো গীবত করার পলিসিতে মোটেও বিশ্বাসী না। কেউ করলে তাকে আমরা থামাই দেওয়ার চেষ্টা করি। অপরাধী যেই হোক না কেন, তাকে দলে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যারা এরকম ভয়াবহ সিচুয়েশন তৈরি করছে, তাদের বিরুদ্ধে সব দল মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নিজেদের রাজনৈতিক বয়ান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়িয়েছে দলটি। দেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করে এনসিপি। বাংলাদেশের জনগণ কিন্তু এখন আর আওয়ামী লীগের সেই প্রোপাগান্ডা খুব বেশি সাড়া দেয় না। তারপরে এই যে তাদের প্রোপাগান্ডা, সেটা দেশের জন্য ক্ষতিকর এবং দেশের স্বাধীনতার জন্য হুমকি। সংকট যেটা হচ্ছে, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এত বেশি অনেক সময় ভুল তথ্য ছড়াছড়ি হয় এবং গুজব ছড়ানোর জায়গা তৈরি হয়, যেটা আসলে বাস্তবতা এবং সামাজিক যোগাযোগের মধ্যে আবার আলাদা দুটো জগৎ তৈরি হয়ে যায়। প্রশাসন ও রাজনীতি কাছ থেকে দেখা সাবেক এই সচিব মনে করেন, আধুনিক যুগে প্রযুক্তি নির্ভরশীলতা থাকবেই, জরুরি হচ্ছে ভালো মন্দ যাচাই করা। অনেক পজিটিভ দিক আছে, কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে, বাড়াবাড়ি আছে। তো এগুলাই আবার কিন্তু মানে একটা নেগেটিভ সমাজকে অস্থির করতেছে। বন্ধ করার কোনো সুযোগও নেই বা উচিতও হবে না, কিন্তু এখন মিথ্যাচারগুলা, অতিরঞ্জনগুলা, অনাচারগুলা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটা কিন্তু দরকার। বিশ্লেষকরা বলছেন, দায়বদ্ধতার অনুপস্থিতিতে অপতথ্য বা বিকৃত তথ্য ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে দিতে পারে যে কেউ। অপতথ্যের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে স্বাধীন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ যেন পুনর্বাসনের সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সরকারের কোনো একটি অংশের সহযোগিতায় কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের স্মরণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বীর শহীদদের স্মরণে জুলাই যোদ্ধাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যেখানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপেক্ষা করা হয়েছে। বিএনপি সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র উত্তরণের পথে সবাইকে সজাগ থাকতে হবে। কথা বলেন জামায়াতের সমাবেশ নিয়েও। 16-17 বছর মিছিলের অবস্থা পাই না, আমি পারি রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়। তো খবর নিলাম যে এখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। গতকাল দেখলাম আরেকটা দলের পথযাত্রা, কি পদযাত্রা না, পদযাত্রা কোনো মিছিল, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে, ছবি আসছে। গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ের কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন নিয়ে সরকারের একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান। সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। এ সময় তারেক রহমান জুলাই অভ্যুত্থানে বিএনপি ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন। ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে 3 ঘণ্টায় নানা পরীক্ষা নিরীক্ষা শেষে বিশ্রামের জন্য বাসায় পাঠিয়ে দেন চিকিৎসকরা। জামায়াত আমিরের অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। টেলিফোনে খোঁজ নিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার মাঝেই পরপর দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াতে আমির শফিকুর রহমান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি শঙ্করের ইবনে সিনা হাসপাতালে, করা হয় পরীক্ষা নিরীক্ষা। অন্যান্য দলকে ডাকলেও জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত। তবুও জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক দলের মহাসচিবকে হাসপাতালে পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের শয্যা পাশে কিছুক্ষণ সময় কাটান, খোঁজ নেন শারীরিক অবস্থার। এ সময় তার সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। পরে সাংবাদিকদের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকার গুরুত্ব তুলে ধরেন বিএনপির মহাসচিব। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আমরা মনে করি। এরপর ডাক্তার শফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামনে আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। শারীরিকভাবে কিছুটা সুস্থতা অনুভব করায় রাত 9টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হন জামায়াত আমির। প্রত্যয় জানান আরেকটি লড়াইয়ের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করার। আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন, আমিন। এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়। এই যুব সমাজ বুক পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের দায় আছে। আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। অসুস্থতার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে পুরো বক্তব্য দিতে না পারায় আক্ষেপের কথা জানান জামায়াত আমির। জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি বলেছেন নাহিদ ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকেই সতর্ক থাকলে ওই পরিস্থিতি তৈরি হতো না বলে যমুনা নিউজকে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কক্সবাজারের পথসভায় তিনি বলেন, কে পিআর বোঝে কে বোঝে না, সেজন্য সংস্কার আটকে থাকবে না। রাতে এনসিপির পদযাত্রা যায় বান্দরবানে। চকরিয়ায় এনসিপির গাড়ি বহরে হামলার কথা উল্লেখ করে নেতাদের অভিযোগ, দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। নাহিদ হোসেনের ক্যামেরায় বান্দরবান থেকে জানাচ্ছেন সহকর্মী আকলাকুস সাফা। দেশ ঘুরতে এনসিপির জুলাই পদযাত্রার 19তম দিন পর্যটন নগরী কক্সবাজার। জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় পদযাত্রা। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রায় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। র্যালি চলাকালে যমুনা টেলিভিশনকে নাহিদ ইসলাম জানান গোপালগঞ্জ অভিজ্ঞতার কথা। এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে যাইনি, ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন, তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না। সেনাবাহিনীর এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে ফেরা নিয়ে আলোচনা সমালোচনার বিষয়েও কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে, আমরা সেভাবে সেখানে গিয়েছি, সেভাবে সেখান থেকে বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ডিরেকশন, যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে, আমরা কিন্তু তাদের কথাই শুনেছি। পদযাত্রা পৌঁছায় জেলার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। সেখানে পথসভায় যোগ দেন নাহিদ, হাসনাত, যারা, পাটোয়ারিরা। আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে।
ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। নাহিদ ইসলাম সেখানে বলেন, বিচার আর সংস্কার ইস্যুতে সবগুলো দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। রাতে এনসিপির পদযাত্রা যায় বান্দরবানে। সেখানে নানান জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির কথা বলেন নেতারা। চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে নাহিদ ইসলামের অভিযোগ, দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনেও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। বান্দরবনে আমরা কোনো জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন মেনে নেব না। বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যেই ইনসাফের উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বান্দরবান। নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের ব্যর্থতার জন্যই দেশে জাতিসংঘ মানবাধিকার অফিস চালু হলো বলে মনে করেন বিশ্লেষকরা। এতে করে রাষ্ট্রীয় গুম, খুন, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমার পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার পথ সহজ হতে পারে বলে ধারণা তাদের। মূল্যায়নের মেয়াদ আরও বাড়বে কিনা তা নির্ভর করছে ভবিষ্যতে মানবাধিকার ইস্যুতে সরকারের গৃহীত পদক্ষেপ ও আন্তরিকতার উপর। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব। 24 জুলাই হত্যাকাণ্ড তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল জাতিসংঘ। তখন থেকে আলোচনায় ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশনারের ঢাকা অফিস চালুর। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এই অফিস স্থাপনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাতে সই করেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর। ফলে আনুষ্ঠানিকভাবে এখন বাংলাদেশে কাজ শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকার অফিসের। গুলশানের ইউএন হাউস থেকেই কার্যক্রম চলবে সংস্থাটির। কম্বোডিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া, প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা, তিউনিশিয়া, লাইবেরিয়া সহ অন্তত 16 দেশে কাজ করছে এমন অফিস। অনেকেই প্রশ্ন তুলছেন, এর মধ্য দিয়ে কি এসব দেশের কাতারে যুক্ত হলো বাংলাদেশ? ন্যাশনাল ইনস্টিটিউশনগুলোর একটা ভরসার জায়গা যদি তৈরি হওয়ার মতো ব্যাপার ঘটতো এত বছরে, তাহলে আমরা আন্তর্জাতিক এই সংস্থাকে বাংলাদেশে ইনভাইট করার মতো প্রয়োজনীয়তা আসলে ঘটতো না। আমাদের যে ইন্ডিকেটরগুলো ইতিপূর্বে ছিল কিংবা এখনো পর্যন্ত বিগত 11 মাসের কথাও যদি আপনি বলেন, যেসব ইন্ডিকেটরগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, তাতে তাদের আশাটা অনেক ক্ষেত্রেই পথটাকে সহজ করে দিয়েছে। কিছু কিছু কনসার্নস রেজ করা হচ্ছে যে দেখা গেছে অনেক দেশে হস্তক্ষেপ করার একটা টেন্ডেন্সি থাকে, সেটাও কি এখানে হবে নাকি? সো অনেক বড় আকারেই কিন্তু এটা নির্ভর করবে আগামী সরকারের উপর, যে তারা কি ধরনের সম্পর্ক বজিয়ে রাখতে পারে। রাষ্ট্র বা সরকার কর্তৃক গুম খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেসব বাহিনী বা সংস্থা আগে থেকে অভিযুক্ত, যারা প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকতেন, তারা এখন সতর্ক থাকবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। মানবাধিকার সংগঠনগুলো যতটা সোচ্চার ছিল, তেমনি ততটাই হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে তাদের কথা শোনার ক্ষেত্রে অনীহা কিংবা তদন্তের ক্ষেত্রে অনীহা। ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দেখি যে আসলে কোনো রকমের সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করেনি। তারা আসার ফলে অন্তত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিছুটা হলেও অ্যাক্ট করার চেষ্টা করবে, ব্যবস্থা নেওয়ার হয়তো কিছু না কিছু হলেও চেষ্টা করবে, সেইটা অন্তত নিশ্চিত করা গেল। যে কোনো সরকারের জন্যই এরকম চ্যালেঞ্জ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে একটা অথরিটেরিয়ান সরকারে পরিণত না হয়। এতে করে হবে কি, জবাবদিহিতাটাও অনেক দূর আমরা নিশ্চিত করতে পারবো, যে সরকারের সবসময় গণনায় থাকবে যে এখানে এমন একটা অফিস আছে, এবং আন্তর্জাতিক মহলে ওনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে যদি ঢালাওভাবে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন ওনাদের অধীনে হতে থাকে। সমঝোতা অনুযায়ী 3 বছরের জন্য ঢাকায় কাজ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস।
আপাতত 3 বছরের জন্য হলেও ভবিষ্যতে এই অফিস থাকবে কি থাকবে না সেটি নির্ভর করছে আগামীতে সরকার মানবাধিকার রক্ষায় কতটা সোচ্চার হয় তার উপর। আর তাই এই জাতিসংঘ অফিস চালু নিয়ে যে বিতর্ক কিংবা শঙ্কা, তার সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে বাংলাদেশের সরকার এবং তাদের মানবাধিকার নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ইউএন হাউস, ঢাকা। শেখ হাসিনা সরকার আন্দোলন পরিস্থিতি সামাল দিতে না পেরে 2024 সালের 20 জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি রাখে। সারা দেশে সেনা মোতায়েন হয়। আন্দোলনকারীদের সাথে সমঝোতার জন্য মন্ত্রীদের নিয়ে গঠন করা হয় একটি টিম। তবে সমন্বয়কারীরা জানান, সমঝোতার নামে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। দাবি করা হয় গণমাধ্যমে প্রচারিত 8 দফা দাবিপত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে আসেনি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের নির্বিচার গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর চালায়। কার্যত অচল হয়ে পড়েছিল পুরো বাংলাদেশ। রাজধানী পরিণত হয় যুদ্ধবিধ্বস্ত নগরীতে। এরই মাঝে 19 জুলাই রাতে ঘোষণা আসে কারফিউ ও সেনা মোতায়েনের। কারফিউ ঘোষণার রাতে তখনকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণভবনে বৈঠক হয় আইনশৃঙ্খলা বাহিনী ও 14 দলের নেতাদের সাথে। ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 3 মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। এ সময় গণমাধ্যমে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়। যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। আমাদেরকে পদ্মাতে নিয়ে গিয়ে তখন হচ্ছে একটা স্টেজড একটা হচ্ছে প্রেস কনফারেন্স করানো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে, সেই জায়গায় এসে আমরা কোনোভাবেই আলোচনা করতে পারি না। এবং আমাদের স্পষ্টভাবে আমি বলেছি, এবং এই ভিডিও এখনো পর্যন্ত আছে, স্পষ্টভাবে বলেছি যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। হাসনাত প্রথমে শুরুতে অনেকগুলো কথা বলেছে, তারপর 8 দফা বলেছে, এরপর শেষে আবার আমরা বলেছি যে আমাদের কর্মসূচি চলমান থাকবে, আমাদের কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। তারা নিজেদের মতো করে শুধুমাত্র আমরা যে 8 দফা দিয়েছি ওইটাকে প্রচার করেছে। আমরা যে আগে পরে বলেছি যে কর্মসূচি চলমান থাকবে, কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে, এগুলো তারা প্রচার করতে দেয় নাই তখন। কারফিউর মধ্যেও আন্দোলন চলে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায়। পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। ঢাকার প্রায় সব রাস্তায় ছিল সেনা সদস্যদের অবস্থান, চলছিল টহল। বিটিভি ভবন অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতদের বিরুদ্ধে। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন সচল হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। ন্যূনতম 1 বছর, বেশিও লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় সরকার টানা 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করায় তাদের চিঠি দেয়া হচ্ছে, এমনটা জানান তখনকার পররাষ্ট্রমন্ত্রী। কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। রাতেই কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামাতের 70 নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। দেশ জুড়ে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল, চলছিল চেকপোস্টে তল্লাশি ও সেনা টহল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আবারও নতুন দেয়াল চিত্র সাজছে বন্দরনগরী চট্টগ্রাম। দেয়ালে দেয়ালে ফুটে উঠছে 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অসীম সাহস আর আত্মত্যাগের ইতিহাস। মোড়ে মোড়ে রং তুলির ছোঁয়া দিতে ব্যস্ত শিক্ষার্থীরা। এসব আর্ট রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি তাদের।
5 আগস্টের পর চট্টগ্রাম শহরের দেয়ালে দেয়ালে ও ফ্লাইওভারের পিলারে আঁকা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান আর বিজয়ের ইতিহাস। ধুলাবালির আস্তরণ আর পোস্টারে তা ঢাকা পড়ায় প্রায় 1 বছর পর সেখানে পড়ছে রং তুলির নতুন প্রলেপ। বুসায়েদ এবং মুগ্ধরা তাদের যে দেশের মায়ার কারণে ত্যাগ দিয়েছেন, যে তারা সেই স্মৃতি ধরে রাখতে আমরা এই পেন্টিংটি আঁকা। আমাদের জুলাই আমাদের কাছে কখনো মলিন হবে না, আর জুলাই হিস্ট্রিটাই রিক্রিয়েট করার জন্য আমরা আবার এই গ্রাফিটিটা করতেছি। কোথাও আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে, কোথাও পানি হাতে মুগ্ধ, কিংবা ঝড় তোলা সব আলোচিত স্লোগান, অদম্য তারুণ্যের সাহস আর বিজয় গাথা দেওয়াল জুড়ে ফুটে উঠছে সব। বাংলাদেশের ইতিহাস থেকে যেন ছাত্র জনতার আত্মত্যাগ, তাদের জীবন দান যেন মুছে না যায়, সেই জন্য আমরা এগুলো দেয়াল চিত্র করছি। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু মুক্ত হয়েছে কাদের ত্যাগে, কাদের আত্মত্যাগে? অবশ্যই আমাদের বড় ভাইদের আত্মত্যাগে। দেয়াল চিত্রের মাধ্যমে জুলাই স্মৃতিচারণ ও স্পৃহা তুলে ধরতে জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতার অংশ হিসেবে চট্টগ্রাম শহর জুড়ে চলছে এই কার্যক্রম। আমাদের সন্তানদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আজকের এই গ্রাফিতি প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি। যার মাধ্যমে শিশুদের যে দক্ষতা সেটা একটা পরিস্ফুটন করার একটা প্রচেষ্টা সরকারের আছে। গণ অভ্যুত্থান সম্পর্কিত সব দেয়ালচিত্র, গ্রাফিতি, স্ট্রিট আর্ট ও মুরাল সংরক্ষণের রাষ্ট্রীয় উদ্যোগ চান শিক্ষার্থী ও আন্দোলনে অংশগ্রহণকারীরা। এই বাস্তব চিত্রগুলো সরকারিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়াল থেকে শুরু করে ইতিহাস পর্যন্ত থাকুক। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এবং যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে দায়িত্ব নিয়ে এগুলোকে সংরক্ষণ করা হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে টিলা কাটার মহোৎসব। বানানো হচ্ছে বাসাবাড়ি, প্লট। প্রশাসন বলছে চিহ্নিত করা হয়েছে টিলা খেকোদের, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। আহমেদ শাহিনের তোলা ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত দেখব। নগরীর টিলারগাঁও এলাকায় এই স্থানটিকে দেখে মনে হতে পারে বিরান ভূমি, যদিও একসময় ছিল 100 শতকের সবুজ টিলা। অভিযোগ আছে দিনে দুপুরেই চলছে ধ্বংসযজ্ঞ। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেয়া হলেও থেমে নেই টিলা কাটা। কমপ্লেন দেওয়ার পরে আমরা এসে খারাপ লাগে, প্রশাসনিকভাবে পুলিশ আইয়া সাময়িক বন্ধ করিয়া যায়, আবার কাটায়। এগুনিয়া অনেক কাহিনী চলে। দাম্ভিকতার সাথে টিলা কাটার কথা স্বীকার করেন প্রবাসী মালিকও। বাড়ির উপরে যদি মাটির পরে ওদের রিস্ক হয়ে থাকে, আমি যদি একটু উপরগুলা কেটে একটু ঢালাই করে দেই, তাহলে আমি কি পরিবেশ নষ্ট করে দিলাম? ওদের যে জীবন রক্ষা করলাম, ওইটা কি আমি পরিবেশ রক্ষা করলাম না? একই চিত্র টিলারগাঁওয়ের পাশের দুই এলাকা জাহাঙ্গীরনগর ও পুরাবাড়ির। সেখানেও টিলা কেটে বানানো হয়েছে বাসাবাড়ি, কোথাও তৈরি করে রাখা হয়েছে প্লট। তারা ব্যবসা করে মাটি তুলে টিল্লা কাটিয়া মাটি বালুতে পরিণত করে, তারা করিয়া তারা মাটি বেচে। যারা জায়গা কিনে তারা থেকে আর কি কন্ট্যাক্ট লইয়া তারা মাটি হাঁটিয়ে দেয়। বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের প্রভাব খাটিয়ে এমন ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তারা। কিছু ভালো লোককে এই মামলা মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলা ওদেরকে আমি গিয়ে বলেছি পরিবেশে আপনারা তদন্ত করেন, কে কেটেছে, কখন কেটেছে, কিভাবে কর্তন হয়েছে, এটা যাচাই বাছাই করে সঠিক অপরাধী যে তার বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। এদিকে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চলতি বছরেই 2টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারপর আর কোনো খোঁজ রাখেনি। কারা কাটতে পারে, কারা সম্ভাব্য কাটছে, ওইখান থেকে সরেজমিনে আমরা কিন্তু সেটা অনুসন্ধান করেই মামলাটা আমরা দায়ের করি। এটাই মূলত আমাদের মামলা করার প্রক্রিয়া। অতএব এখানে অহেতুকভাবে মামলা দেওয়ার কোনো সুযোগ নাই। জেলা প্রশাসন বলছে দ্রুতই তাদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এদের নিয়ে সবসময় আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে তারা কাজ করছে, কথা বলেছে একাধিকবার তাদের সাথে। কেউ নিবৃত্ত হচ্ছে, যারা হচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। পরিবেশবাদীদের তথ্য মতে গত 1 দশকে সিলেটে অন্তত 61টি টিলা কেটে ফেলা হয়েছে। টিলা ধসে মারা গেছেন অর্ধশত মানুষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। ফরিদপুরে হাইওয়ে পুলিশের জব্দকৃত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল ঈদুল আজহার আগে মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয় RSF পরিবহনের বাসটি। পরে বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার পাশে রাখা হয়। তারপর থেকে মালিকপক্ষের লোকজনই দেখাশোনা করত।
শনিবার দুপুর থেকে বাসে কেউ ছিল না। রাত 12টার দিকে হঠাৎ আগুন লাগে গাড়িটিতে। পরে ফায়ার সার্ভিস গিয়ে নেভায়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। বেড়েছে সূচক এবং লেনদেনের পরিমাণ। তলানিতে থাকা আস্থার সংকট কাটতে শুরু করেছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বড় বিনিয়োগকারীরা আবারও বাজারমুখী হচ্ছেন, যার প্রভাব পড়েছে লেনদেনে। এটি টেকসই করতে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বিএসইসি বলছে, বর্তমান কমিশন লেনদেনে কোনো হস্তক্ষেপ করছে না, তবে সুশাসন প্রতিষ্ঠায় আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। টানা 10 মাসের দরপতনে তলানিতে নেমে যায় দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচক কমে দাঁড়ায় 4,600 পয়েন্টের ঘরে, আর দৈনিক লেনদেন 250 কোটিতে। তবে সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। 1.5 মাসের ব্যবধানে সূচক 517 পয়েন্ট বেড়ে 5,100 পয়েন্টের উপরে। দৈনিক 250 কোটি টাকার লেনদেন এখন প্রায় 800 কোটি টাকার ঘরে, আর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 45,000 কোটি টাকার উপরে। পুঁজিবাজার গতিশীল হওয়ায় আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এখনের ধারাবাহিকতা চান তারা। আস্তে আস্তে মানুষের কনফিডেন্স লেভেলটা ফিরে আসতেছে, বিনিয়োগকারীরা আবার বাজারমুখী হচ্ছে এবং আমরা আশাবাদী যে বাজার আস্তে আস্তে তার নিজস্ব গন্তব্যের দিকে চলে যাবে। এখন লাল নীলের একটা চলতেছে, আমরা বিনিয়োগকারীরা, সাধারণ বিনিয়োগকারীরা এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি এবং আশা করতেছি যে মার্কেটটা এখানে পজিটিভ থাকবে ইনশাল্লাহ। যে মার্কেটে এখান থেকে মানে অন্তত আরও 700-1,000 পয়েন্ট মিনিমাম বাড়া উচিত আর কি, খুব শীঘ্রই আর কি। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় দরপতন থেমেছে পুঁজিবাজারে। লেনদেনের পরিমাণ বৃদ্ধিও ইতিবাচক দিক। এটি অব্যাহত থাকলে নতুন বিনিয়োগকারীও আসবে বাজারে। তবে গতিশীলতা টেকসই করতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলেও মনে করেন তারা। টেকসই করার জন্য আমাদেরকে পজিটিভ থাকতে হবে, ইন্টারফারেন্স কম করতে হবে, যাতে কোনো রকম ইন্টারফারেন্স না হয়। বাজারটাকে বাজারের মতো করে চলতে দিতে হবে এবং কোনো রং প্লে যাতে কেউ না করতে পারে, এই সুযোগ এসে কেউ যাতে সুযোগ না নিতে পারে, সেই জায়গাটাতে এসএসসির লক্ষ্য রাখা উচিত। বিএসইসি বলছে, গেল 11 মাসে পুঁজিবাজার সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কমিশন। পরিবর্তন আনা হচ্ছে আইপিও, মিউচুয়াল ফান্ড এবং মার্জিন ঋণের আইনেও। সুশাসন প্রতিষ্ঠার এসব উদ্যোগে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা। কমিশন কিন্তু আরেকটা জিনিস করেছে, সেটা হলো যে দুষ্টের দমন, শিষ্টের পালন। কমিশন কিন্তু স্টক এক্সচেঞ্জ বলেন, মার্কেটের অন্য জায়গায় বলেন, কোথাও অযাচিত হস্তক্ষেপ করছে না। একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয়েছে, যে কেউ বিনিয়োগ করছে, কোনো বাধা নাই, যে এটা কিনেন, এটা বিক্রি করেন, এই ধরনের কোনো নাই, যার কারণে বিনিয়োগকারীদের আস্থা এসছে। কারসাজির মাধ্যমে কেউ যেন পুঁজিবাজারকে অস্থির করতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও 116 ফিলিস্তিনি। রাফায় ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় নির্বিচার গুলিবর্ষণ। এতে প্রাণ যায় অন্তত 38 জনের। দক্ষিণে হামলায় একটি তাঁবুতে চালানো হয় ড্রোন হামলা। হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল হাওয়া এলাকায় আইটিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ। আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় 3 ফিলিস্তিনি জেলেকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। আল শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও 2 জন, যাদের মধ্যে রয়েছে 35 দিন বয়সী এক নবজাতক শিশুও। অভিনব কায়দায় গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়িয়ে চলেছে ইসরায়েল। সামরিক বাহিনীর পাশাপাশি লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি করা হচ্ছে ইসরায়েলের বেসামরিক ঠিকাদারদের সঙ্গে। অধিক সংখ্যক ভারী যন্ত্রপাতি ও বুলডোজার থাকলেই মিলছে বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি মজুরি। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনে গাজার 92% বাড়িঘর ধ্বংস হওয়ায় উপত্যকাটিতে জমা হওয়া ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় 5 কোটি টন।
বালুর আস্তরণে ঢাকা মাইলের পর মাইল। গাজার জলজ্যান্ত জনপদ আজ চাপা পড়েছে ইসরায়েলের বুলডোজার আর ভারী যন্ত্রাংশের তাণ্ডবের নিচে। আগ্রাসনের শুরু থেকেই গাজাবাসীর ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের উন্মাদনায় মেতে ওঠে ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি ইসরায়েলি বাণিজ্যিক পত্রিকা দ্য মার্কারের বরাতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। সেখানে বলা হয়, ইসরায়েলের বেসরকারি ঠিকাদারদের লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে গাজায় নিতে প্রচারণা চালাচ্ছে আইডিএফ। শর্ত, ভালো মানের বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি থাকতে হবে কন্ট্রাক্টরদের। উদ্দেশ্য, গাজায় উচ্ছেদ অভিযানের মাত্রা আরও বাড়ানো। দ্য মার্কারের তথ্য অনুযায়ী চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন $1500 পারিশ্রমিক দিচ্ছে আইডিএফ। ফলে দিনে একজন অভিজ্ঞ ভারী যন্ত্র চালকের আয় হতে পারে $300 পর্যন্ত। আইডিএফ এর সাথে দর কষাকষি করারও সুযোগ আছে ঠিকাদারদের। বিল্ডিংয়ের উচ্চতার উপর ভিত্তি করে কম বেশি হয় শ্রমিকের মজুরি। একটি 3তলা ভবন গুড়িয়ে দেওয়ার বিনিময়ে মজুরি পাওয়া যায় $750। এর দ্বিগুণ মূল্য পেতে হলে ভাঙতে হবে বহুতল ভবন। বেশি বেশি ঠিকাদারদের সন্ধানে অনলাইন বিজ্ঞাপনের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছে মিডল ইস্ট আই। লোভনীয় প্রস্তাব লুফে নেয়া কন্ট্রাক্টরদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে 92% বাড়িঘর। 360 বর্গ কিলোমিটারের উপত্যকাটিতে জমা হয়েছে প্রায় 5 কোটি টন ধ্বংসস্তূপ, যা পুরোপুরি অপসারণে লেগে যাবে কয়েক দশক। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।